বিসমিল্লাহ। তো এখন আমরা পড়বো হচ্ছে অক্সাইডস। কি পড়বো? অক্সাইডস। তো তো অক্সাইডস কিরকম হতে পারে? অক্সাইডস হতে পারে অ্যাসিডিক অক্সাইডস, অ্যাসিডিক অক্সাইডস। তো আগে আমরা অ্যাসিডিক অক্সাইডস গুলো লিখে ফেলি। অ্যাসিডিক অক্সাইডস কোনগুলা? অ্যাসিডিক অক্সাইডস হচ্ছে CO2, এটা একটা অ্যাসিডিক অক্সাইড। SO2, এটা একটা অ্যাসিডিক অক্সাইড। এরপরে NaSO3, এটাও একটা অ্যাসিডিক অক্সাইড। এরপর হচ্ছে NO2, এটাও একটা অ্যাসিডিক অক্সাইড। এরপর হচ্ছে N2O5, এটাও একটা অ্যাসিডিক অক্সাইড। এরপরে আমরা যদি দেখি P2O5, তাহলে এটাও একটা অ্যাসিডিক অক্সাইড। তাহলে দেখো এখানের মধ্যে কার্বনের অক্সাইড আছে, সালফারের অক্সাইড আছে, নাইট্রোজেন অক্সাইড আছে, ফসফরাসের অক্সাইড আছে। এরা একটাও কিন্তু কি না, এরা একটাও কিন্তু মেটাল না। তাইলে কারা অ্যাসিডিক অক্সাইডস হবে? নন মেটালিক অক্সাইডস, non-metal oxides of non-metal are acidic. Oxides of non-metal, ওকে। তো এগুলো হলো অ্যাসিডিক অক্সাইডস। এরপর আমরা যাব হচ্ছে বেসিক অক্সাইডস এ যাব। এরপর আমরা বেসিক অক্সাইডস কোনগুলা? আমরা লিখি বেসিক অক্সাইডস গুলোকে Na2O, এরপর হচ্ছে K2O, এরপর হচ্ছে CuO, এরপর হচ্ছে আয়রন অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, এটা ফেরাস অক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এরপরে ম্যাগনেসিয়াম অক্সাইড। তো দেখো এখানের মধ্যে কি আছে? সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, কপার অক্সাইড, ফেরাস অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে এগুলো সবগুলো কি মেটাল না? তাহলে অক্সাইডস অফ মেটাল হচ্ছে কি? বেসিক। অক্সাইডস অফ মেটাল হচ্ছে 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 বেসিক। ঠিক আছে। এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস। তো নিউট্রাল অক্সাইডস কোনগুলা? নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস, এরপর হচ্ছে নিউট্রাল অক্সাইডস। তো নিউট্রাল অক্সাইডস হচ্ছে যেমন ধরো H2O, এটা নিউট্রাল অক্সাইড। H2O, এটা নিউট্রাল অক্সাইড। এরপর কার্বন মনোক্সাইড, এটাও নিউট্রাল অক্সাইড, এটাও নিউট্রাল অক্সাইড। এরপর হচ্ছে N2O, এটাও নিউট্রাল অক্সাইড। এরপর হচ্ছে NO, এটাও নিউট্রাল অক্সাইড। তাহলে এগুলো কি? অক্সাইডস অফ নন মেটাল। কিন্তু এগুলো কিন্তু অক্সাইডস অফ নন মেটাল, অক্সাইডস অফ নন মেটাল। তাহলে তুমি বলতে পারো নন মেটালের অক্সাইড কি? কিছুক্ষণ আগে আমি বেসিক বলছি, সরি কিছুক্ষণ আগে অ্যাসিডিক বলছি। নন মেটালের অক্সাইডকে আমি কিছুক্ষণ আগে কি বলছি? অ্যাসিডিক বলছি। এখন আমি নন মেটালের অক্সাইডকে কি বলতেছি? নিউট্রাল অক্সাইড। নন মেটালের অক্সাইডকে আমি কি বলতেছি? নিউট্রাল অক্সাইড। তো নিউট্রাল অক্সাইড একটা জিনিস দেখো, অক্সিজেনের সংখ্যা কিন্তু একটা, আর এখানে অক্সিজেনের সংখ্যা একের চেয়ে বেশি। তাহলে আমরা বলতে পারি যে নন মেটাল এবং অনলি ওয়ান অক্সিজেন, নন মেটাল এবং ওয়ান অক্সিজেন। তাহলে আমরা এটাকে বলতে পারতাম মনোক্সাইডস অফ নন মেটাল, মনোক্সাইডস অফ নন মেটাল। নন মেটালের মনোক্সাইড মানে যে নন মেটাল গুলোতে একটা মাত্র অক্সিজেন থাকবে সেগুলো হচ্ছে নিউট্রাল অক্সাইড, সেগুলো হচ্ছে নিউট্রাল অক্সাইড। ওকে, এরপর আমরা পড়বো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইডস। অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী। অ্যামফোটেরিক মানে কি? উভধর্মী মানে এটা অ্যাসিডিক অক্সাইডও হবে এবং এটা বেসিক অক্সাইডসও হবে। আচ্ছা, অ্যাসিডিক অক্সাইডস আর বেসিক অক্সাইডস মানে কি? মানে যে অক্সাইডটা অ্যাসিডের মতন আচরণ করে সেটা অ্যাসিডিক অক্সাইড, যে অক্সাইডটা বেসের মতন কাজ করে সেটা হচ্ছে বেসিক অক্সাইড। তাহলে আমরা বলবো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড হচ্ছে জিঙ্ক অক্সাইড, অ্যালুমিনিয়াম ট্রাইঅক্সাইড, এরপরে টিন অক্সাইড, টিন ডাইঅক্সাইড, লেড অক্সাইড, লেড ডাইঅক্সাইড। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড, এগুলো হচ্ছে অ্যামফোটেরিক অক্সাইড। ওকে, 5 নম্বরে আসো। 5 নম্বর হচ্ছে পার অক্সাইড, পলি অক্সাইড, সাব অক্সাইড, সুপার অক্সাইড, এগুলো বলবো আমরা। ঠিক আছে, ওকে আমরা পরেরটাতে যাই। পার অক্সাইড।
পারঅক্সাইড 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 হচ্ছে কি Na2O2 Na2O2 আমি একটু আসতেছি আগেগুলো একটু লিখি Na2O2 BaO2 এটা গেল পারঅক্সাইড এরপর হচ্ছে পলিঅক্সাইড পলিঅক্সাইড তো পলিঅক্সাইড কি পলিঅক্সাইড হচ্ছে lead dioxide ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এরপরে হচ্ছে সাবঅক্সাইড সাবঅক্সাইড কিরকম সাবঅক্সাইড হচ্ছে lead to oxygen ঠিক আছে তো এরপর হচ্ছে সুপার অক্সাইড সুপার অক্সাইড হচ্ছে KO2 ঠিক আছে এরপর হচ্ছে তোমার এখানের মধ্যে আচ্ছা এতটুকু আমরা পড়ি তো আমরা কিছুক্ষণ আগে অ্যাম্ফোটেরিক অক্সাইড পর্যন্ত সবগুলো বুঝছি অ্যাসিডিক অক্সাইড কি নন মেটালের অক্সাইড গুলো অ্যাসিডিক হবে বেসিক অক্সাইড কি মেটালের অক্সাইড গুলো বেসিক হবে বেসিক আচরণ করবে নিউট্রাল অক্সাইড হচ্ছে যারা অ্যাসিডিক আচরণ করবে না বেসিক আচরণ করবে না তো এরা হচ্ছে নন মেটাল প্লাস একটা অক্সিজেন থাকলে এগুলো হয় নিউট্রাল অক্সাইড মনোক্সাইড অফ নন মেটাল হচ্ছে নিউট্রাল অক্সাইড অ্যাম্ফোটেরিক অক্সাইড হচ্ছে অ্যাসিড এবং বেস দুটোর মতন কাজ করতে পারে তো এগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড এগুলো হচ্ছে অ্যাম্ফোটেরিক অক্সাইড এরপর হচ্ছে পারঅক্সাইড হচ্ছে এটা পলিঅক্সাইড হচ্ছে এগুলো সাবঅক্সাইড হচ্ছে এটা সুপার অক্সাইড হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা এখন আমরা একটা জিনিস খেয়াল করি হ্যাঁ একটা জিনিস খেয়াল করি সেটা হচ্ছে এখানের মধ্যে পলিঅক্সাইড আছে সাবঅক্সাইড আছে তো পলিঅক্সাইডের মধ্যে কি জানো পলিঅক্সাইড হচ্ছে মেটালের তুলনায় অক্সিজেনের সংখ্যা বেশি নাম্বার অফ মেটাল is less than number of oxygen number of metal is less than number of oxygen সেটাকে বলা হয় পলিঅক্সাইড number of metal less than number of oxygen তাহলে এখানের মধ্যে lead আর ম্যাঙ্গানিজ এগুলো কি এগুলো হচ্ছে মেটাল এই মেটাল কয়টা আছে এখানে একটা আছে কিন্তু অক্সিজেন দুইটা আছে তাই বলে এটা হচ্ছে পলিঅক্সাইড কারণ মেটালের সংখ্যা অক্সিজেনের সংখ্যার চেয়ে কম অক্সিজেনের সংখ্যা মেটালের সংখ্যার চেয়ে বেশি এই কারণে সেটা হচ্ছে পলিঅক্সাইড সাবঅক্সাইড কি সাবঅক্সাইড হচ্ছে যেখানের মধ্যে মেটালের সংখ্যাটা অক্সিজেনের সংখ্যার চেয়ে বেশি যেখানে মেটালের সংখ্যাটা অক্সিজেনের সংখ্যার চেয়ে বেশি সেটা হচ্ছে সাবঅক্সাইড এরপর হচ্ছে পারঅক্সাইড সুপার অক্সাইড এই তিনটা শব্দ বোঝার চেষ্টা করব অক্সাইড পারঅক্সাইড সুপার অক্সাইড 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 ওকে এবার অক্সাইডের মধ্যে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -2 পারঅক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1 আর সুপার অক্সাইডে অক্সিজেনের অক্সিডেশন নাম্বার হচ্ছে -1/2 তো অক্সিডেশন নাম্বার কিভাবে বের করবে এটা কিছুক্ষণ পর দেখাচ্ছি আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি একটু অপেক্ষা করো তো দেখো অক্সাইডের মধ্যে অক্সিডেশন স্টেট হবে -2 পারঅক্সাইডে -1 সুপার অক্সাইডে -1/2 এখন প্রশ্ন হতে পারে কার অক্সিডেশন স্টেট উত্তর হচ্ছে অক্সিজেনের কার অক্সিজেনের তো অক্সিজেনের অক্সিডেশন স্টেট কিভাবে বের করতে পারবে তো বের করার জন্য আগে আমাদের কাছে গ্রুপ ওয়াইজ অক্সিডেশন স্টেট জানতে হবে তো গ্রুপ ওয়াইজ অক্সিডেশন স্টেট জানতে হবে তাহলে এদিক বরাবর হচ্ছে গ্রুপ আর এদিক বরাবর হচ্ছে কি অক্সিডেশন স্টেট অক্সিডেশন স্টেট কিছু না অক্সিডেশন স্টেট হচ্ছে চার্জ কম্পাউন্ডের মধ্যে তার চার্জটা কত হবে কোন একটা কম্পাউন্ডে কোন একটা এলিমেন্টের চার্জ কি হবে সেটা হচ্ছে তার অক্সিডেশন স্টেট তাহলে গ্রুপ নাম্বার 1 এর অক্সিডেশন স্টেট হচ্ছে +1 গ্রুপ নাম্বার 2 এর অক্সিডেশন স্টেট হচ্ছে +2 গ্রুপ নাম্বার 3 এর অক্সিডেশন স্টেট হচ্ছে +3 এবার আমরা আসি গ্রুপ নাম্বার 18 এর অক্সিডেশন স্টেট হচ্ছে 0 গ্রুপ নাম্বার 17 এর অক্সিডেশন স্টেট হচ্ছে -1 গ্রুপ নাম্বার 16 এর অক্সিডেশন স্টেট হচ্ছে -2 গ্রুপ নাম্বার 15 এর অক্সিডেশন স্টেট হচ্ছে -3
গ্রুপ নাম্বার 14 এর, হ্যাঁ গ্রুপ নাম্বার 14 এর অক্সিডেশন স্টেট, গ্রুপ নাম্বার 14 এর অক্সিডেশন স্টেট কত ছিল? গ্রুপ নাম্বার 14 এর অক্সিডেশন স্টেট +4 হবে নাকি +4 হবে নাকি এটা -4 হবে? +4 হবে আমার যতটুকু মনে আছে, +4, ঠিক আছে, এটা হচ্ছে +4, কত হবে? +4 হবে, ঠিক আছে। তো এতটুকু আমরা পড়লাম। তো প্রতিটা গ্রুপের অক্সিডেশন স্টেট তাহলে আমরা জানি। এখন ধরো আমরা এখানের মধ্যে পার অক্সাইড সুপার অক্সাইড এগুলো একটু বুঝবো। যেমন ধরো তোমার এখানে কি আছে NO2 Na2O2, তো তোমাকে ধরো Na2O2 দিছে, বলছে এটা পার অক্সাইড নাকি, এটা পার অক্সাইড সুপার অক্সাইড নাকি কি, এটা পার অক্সাইড সুপার অক্সাইড নাকি অক্সাইড শুধু। তো তুমি এটা কিভাবে বের করো? তোমার কাছে এখানে অক্সিজেনের অক্সিডেশন স্টেট বের করতে হবে। এবার অক্সিজেনের অক্সিডেশন স্টেট কিভাবে বের করবা? ধরে নিবা যে অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে x, অক্সিজেন যেহেতু 2 তাই বলে তুমি এখানে 2x লিখবা। সোডিয়াম, সোডিয়াম কোন গ্রুপে? সোডিয়াম হচ্ছে গ্রুপ নাম্বার 1 এ, সোডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +1, যেহেতু এখানে দুইটা সোডিয়াম আছে তাই বলে এখানের মধ্যে 2 লিখবা। আর এই পুরাটা চার্জ কত? পুরাটা চার্জ যেহেতু 0 তাই বলে আমরা এই সামেশন সমান সমান দিতে পারি 0। এরপর আমরা x সমান সমান কি দিতে পারি? এরপর আমরা x সমান সমান দিতে পারি যে ধরো এটা এদিকে গেলে -2, এরপর 2 দিয়ে ভাগ করে দিলে কি হয়? -1, তাহলে -1 হলে এটা কি হবে? পার অক্সাইড। তাহলে Na2O2 হচ্ছে পার অক্সাইড, 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 Na2O2 হচ্ছে পার অক্সাইড। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পরেরটাতে যাই। তো এরপর আমাদের এখানের মধ্যে কি আছে? সুপার অক্সাইড আছে KO2, ঠিক আছে। এবার KO2 সুপার অক্সাইড, ধরো তোমাকে KO2 দিছে আর বলছে যে KO2 কেমন অক্সাইড, তুমি কি করবা? তুমি প্রথমে কে এর অক্সিডেশন স্টেট বসাবা। কে কোন গ্রুপে? ফার্স্ট গ্রুপে, তাহলে তার অক্সিডেশন স্টেট কত? +1। এরপর এখানে অক্সিজেন আছে দুইটা, তাহলে একটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট আমরা x ধরলে দুইটার অক্সিডেশন স্টেট হবে 2x। তো এই দুটোটাকে অ্যাড করে আমরা কি পাবো? 0 পাবো, কারণ এই পুরা যে কম্পাউন্ডটা আছে পুরা কম্পাউন্ডের চার্জ হচ্ছে 0। তো আমরা পরিসীমার চার্জের সাথে যদি অক্সিজেন দুটোটা চার্জ যোগ করি তাহলে আমরা পুরা কম্পাউন্ডের চার্জ পাবো, যেটা হচ্ছে 0। মূলত সেটাই আমরা এই লাইনে লিখলাম। তাহলে এখান থেকে আমরা x কি পাচ্ছি? এখান থেকে আমরা x পাচ্ছি হচ্ছে -1/2। তাহলে x কি? অক্সিজেনের অক্সিডেশন স্টেট। তো অক্সিজেনের অক্সিডেশন স্টেট যখন -1/2 তখন তাকে আমরা বলি পার অক্সাইড, তখন তাকে আমরা বলি পার অক্সাইড, তখন তাকে আমরা বলি পার অক্সাইড। বুঝতে পারছি? আর নরমাল অক্সাইডের মধ্যে সেটা হবে -2, নরমাল অক্সাইডের মধ্যে সেটা কি হবে? -2। তো আমরা যদি নরমাল কোন অক্সাইড দেখি, ফর এক্সাম্পল কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের কথা যদি চিন্তা করি, দেখো এটা গ্রুপ 3 লিখছি না, এটা গ্রুপ 3 হবে না, গ্রুপ 13 হবে। তো কার্বন ডাইঅক্সাইড কোন গ্রুপে? গ্রুপ 14 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, গ্রুপ 14 হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো গ্রুপ 14 এ কার্বন ডাইঅক্সাইড, তার অক্সিডেশন স্টেট কত? তার অক্সিডেশন স্টেট হচ্ছে +4। তার অক্সিডেশন স্টেট কত? তার অক্সিডেশন স্টেট হচ্ছে +4। তাহলে আমরা কার্বনের সাথে অক্সিজেনের চার্জ যুক্ত করব। একটা অক্সিজেনের চার্জ যদি x হয়, দুটো অক্সিজেনের চার্জ কি হবে? দুটো অক্সিজেনের চার্জ হবে 2x, সমান সমান কি দিও? কার্বন ডাইঅক্সাইডের চার্জ যেটা হচ্ছে 0। তারপরে আমরা যদি x বের করার চেষ্টা করি, সেটা কি হবে? -4 ডিভাইডেড বাই 2, যেটা হচ্ছে -2, ঠিক আছে, -2। ওকে, x সমান সমান -2। তো x হচ্ছে কি? অক্সিজেনের অক্সিডেশন স্টেট। তো অক্সিজেনের অক্সিডেশন স্টেট যখন -2 তখন সেটা হচ্ছে অক্সাইড, তখন সেটা কি? তখন সেটা অক্সাইড, তখন সেটা অক্সাইড, তখন সেটা অক্সাইড, তখন সেটা অক্সাইড। বুঝতে পারছি? বুঝতে পারছি, আশা করি অক্সাইড নিয়ে আমাদের বোঝা হয়ে গেছে, অক্সাইড নিয়ে আমাদের বোঝা হয়ে গেছে। ওকে, তো আমরা তাও আরেকটা শর্টকাট আমরা পড়ি, ঠিক আছে, আরেকটা শর্টকাট আমরা পড়ি। তো সেটা হচ্ছে আমরা যদি দেখি যে নন মেটালের অক্সাইড আছে, তাহলে সেটা কি হইতে পারে? সেটা হয় অ্যাসিডিক হবে, না হয় সেটা নিউট্রাল হবে। অ্যাসিডিক কখন হবে? যখন একের অধিক অক্সিজেন থাকবে। আর নিউট্রাল কখন হবে? যখন
1 এর সমান অক্সিজেন থাকবে, মানে একটা অক্সিজেন থাকবে। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যাসিডিক আর নিউট্রালকে আলাদা করতে পারি। তাহলে আমরা যদি অ্যাসিডিক আর নিউট্রালের কাছে আবার ফেরত যাই, তাহলে আমরা কি দেখতেছি, 1 এর অধিক থাকলে সেটা হচ্ছে অ্যাসিডিক, আর 1 এর সমান থাকলে সেটা হচ্ছে নিউট্রাল। তাহলে অ্যাসিডিক হচ্ছে CO2 আর নিউট্রাল হচ্ছে H2O। ইজি এক্সাম্পলস, ইজি মেথোডোলজি। তাহলে এটা গেল। এরপর আমরা আসি মেটাল। এবার মেটালের অক্সাইড কি হইতে পারে? মেটালের অক্সাইড বেসিক হইতে পারে, অ্যামফোটেরিক হইতে পারে, অ্যাসিডিক হইতে পারে। মেটালের অক্সাইড বেসিক হইতে পারে, অ্যামফোটেরিক হইতে পারে, অ্যাসিডিক হইতে পারে। তো বেসিক কখন হবে, অ্যামফোটেরিক কখন হবে এবং অ্যাসিডিক কখন হবে? তো বেসিক হবে যখন মেটালের চার্জ +1 +2 +3, এই তিনটার মধ্যে যে কোনো একটা যদি মেটালের চার্জ হয় তাহলে মেটালের অক্সাইডটা বেসিক। অ্যামফোটেরিক কখন হবে? যখন চার্জটা হবে +4। আর অ্যাসিডিক কখন হবে? যখন চার্জটা +5 অথবা +6 অথবা +7। ঠিক আছে, তো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, যেমন ধরো FeO, ফেরাস অক্সাইড। তাহলে এখানের মধ্যে আমরা কার অক্সিডেশন বের করতেছি? মেটালের অক্সিডেশন স্টেট বের করতেছি, বা মেটালের চার্জ বের করতেছি। তো মেটালের চার্জ বের করলে মেটালের চার্জকে আমরা x ধরবো। একটা অক্সিজেনের চার্জ কত? একটা অক্সিজেনের চার্জ হচ্ছে -2। তো এটা চার্জের সাথে এটা চার্জ যোগ করলে পুরো যৌগের চার্জ পাবো, যেটা হচ্ছে 0। তাহলে x সমান সমান কি থাকতেছে? x সমান সমান 2 থাকতেছে। 2 হচ্ছে কার চার্জ? 2 হচ্ছে আয়রনের চার্জ। ঠিক আছে, তো যখন চার্জ +2 হবে তখন অবশ্যই অবশ্যই অক্সাইডটা কি হবে? অবশ্যই অবশ্যই অক্সাইডটা হবে বেসিক। তাহলে অবশ্যই অবশ্যই অক্সাইডটা কি? অবশ্যই অবশ্যই অক্সাইডটা বেসিক। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে একটার কাহিনী শেষ। এবার আমরা আরেকটাতে আসি। ধরো আমরা এখানের মধ্যে আসলাম N2O4, N2O4। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানের মধ্যে আচ্ছা, এটা তো মেটালের মধ্যে পড়েই না, না এটা কি মেটালের এক্সাম্পল আসতেছে? তাহলে মেটালের এক্সাম্পল না, তাহলে এটা নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। আর্সেনিক S2O5, তো আর্সেনিক এটা তো মেটাল, এটা মেটাল না? এটা মেটাল। তো আমরা কি করব, এই মেটালের অক্সিডেশন স্টেট বের করব। তো মেটালটা কয়টা আছে? দুইটা আছে, তাই বলে 2x দিব। অক্সিজেন কয়টা? 5টা। একটা অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2, 5টার অক্সিডেশন স্টেট হবে -10, 5টা চার্জ হবে -10। তো এটার চার্জ আর এটার চার্জ যোগ করে আমরা পুরো কম্পাউন্ডের চার্জ পেয়ে যাব, যেটা হচ্ছে 0। তাহলে আমরা এখানে 2x -10 সমান সমান পাচ্ছি 0। তাহলে x সমান সমান কি পাবো? x সমান সমান পাবো +5। তো যদি +5 হয় তাহলে আমরা এটাকে কি বলতে পারি? তাহলে এটাকে আমরা বলতে পারি অ্যাসিডিক। তাহলে এটা কি? তাহলে এটা গেল অ্যাসিডিক। বুঝতে পারছি? এটা গেল অ্যাসিডিক। এরপর হচ্ছে MnO2, MnO2। তাহলে এই যে Mn আছে এটাই হচ্ছে মেটাল। এবার মেটালের আমরা অক্সিডেশন স্টেট বের করব, যার অক্সিডেশন স্টেট বের করব তার অক্সিডেশন স্টেটকে আমরা x ধরবো। অক্সিজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে -2। কেন -2? কারণ অক্সিজেন গ্রুপ নাম্বার 16 এ, অক্সিজেন গ্রুপ নাম্বার 16 এ, আর গ্রুপ নাম্বার 16 হলে অক্সিডেশন স্টেট -2। ওকে, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এখানে পাচ্ছি 0। কেন? কারণ হচ্ছে এটার চার্জের সাথে এটা চার্জ যোগ করলে আমরা পুরো কম্পাউন্ডের চার্জ পাবো, which is 0। তাহলে এখন যদি আমরা x সমান সমান বের করতে চাই, সেটা আসবে 2। তাহলে MnO2 এক্ষেত্রে এক্ষেত্রে হচ্ছে আচ্ছা আচ্ছা, একটা জিনিস ভুল লিখছি। কেন ভুল লিখছি দেখায়, ভুলটা কই লিখছি। ভুলটা হচ্ছে এখানে, একটা অক্সিজেনের চার্জ হচ্ছে -2, তাহলে দুইটা অক্সিজেনের চার্জ কত? দুইটা অক্সিজেনের চার্জ হচ্ছে -4 সমান সমান 0। তাহলে x সমান সমান কি? x সমান সমান হচ্ছে 4। তাহলে যেহেতু ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট +4, তাই বলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কি হবে? অবশ্যই অবশ্যই অ্যামফোটেরিক হবে। তো কখন অ্যাসিডিক কখন অ্যামফোটেরিক, এগুলো আশা করি বুঝতেছো, এগুলো আশা করি বুঝতেছো, এগুলো আশা করি বুঝতেছো, এগুলো আশা করি বুঝতেছো। ইজি আছে একদম, ঠিক না? একদম ইজি আছে। ওকে, বিসমিল্লাহ। এখন ধরো তোমার এরকম কোয়েশ্চেন আসছে যে যে prove that Al2O3 is amphoteric. Prove that Al2O3 is amphoteric. Al2O3 is amphoteric. ওকে, এগুলো বিতে আসবে যে Al2O3 is amphoteric। তো যদি আসে এরকম Al2O3 is amphoteric বা কোনো কিছু আসে, তো অ্যামফোটেরিক মানে কি? অ্যামফোটেরিক মানে হচ্ছে সে অ্যাসিডের মতো কাজ করবে, সে বেসের মতো কাজ করবে, বা সে অ্যাসিডিক অক্সাইডের মতো কাজ করবে, বেসিক অক্সাইডের মতো কাজ করবে। তো এই ক্ষেত্রে আমার কাছে তাকিয়ে অ্যাসিডের সাথেও বিক্রিয়া দিব, বেসের সাথে বিক্রিয়া দিব। যখন আমি কোন একটা
অ্যামফোটেরিক অক্সাইডকে স্ট্রং অ্যাসিডের সাথে বিক্রিয়া দিব তখন সেই অ্যামফোটেরিক অক্সাইডটা বেজের মতন কাজ করবে। যখন আমি কোনো অ্যামফোটেরিক অক্সাইডকে স্ট্রং বেজের সাথে বিক্রিয়া দিব তখন সে অ্যাসিডের মতো কাজ করবে। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা যদি অ্যামফোটেরিক অক্সাইডকে স্ট্রং অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই তখন স্ট্রং অ্যাসিড অ্যাসিডের মতো কাজ করবে আর আমাদের অ্যামফোটেরিক অক্সাইডটা বেজের মতো কাজ করবে। আর যখন আমরা আমাদের অ্যামফোটেরিক অক্সাইডটাকে অনেকটা স্ট্রং বেজের সাথে বিক্রিয়া দিব তখন তখন আমাদের অক্সাইডটা অ্যাসিডের মতন আচরণ করবে। অর্থাৎ অক্সাইডটা যার সাথে বিক্রিয়া করতেছে সে যদি অ্যাসিড হয় তাহলে অক্সাইডটা বেজের মতন কাজ করবে। অক্সাইডটা যার সাথে বিক্রিয়া করতেছে সে যদি বেজ হয় তাহলে অক্সাইডটা অ্যাসিডের মতন কাজ করবে। এখন কি শুধু অ্যাসিড আর শুধু বেজ হইলে হবে? না, স্ট্রং অ্যাসিড স্ট্রং বেজ হইতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন অ্যাসিড আর বেজ বিক্রিয়া করে কি তৈরি করবে? সল্ট এন্ড ওয়াটার তৈরি করবে, ঠিক না? সল্ট এন্ড ওয়াটার তৈরি করে, তাহলে ওয়াটার তো তৈরি হবেই হবে। দুই ক্ষেত্রে ওয়াটার তৈরি হবে, তাহলে আমরা আগে ভাগে ওয়াটার দিয়ে দিলাম। তাহলে ওয়াটার কিভাবে তৈরি হবে? আচ্ছা, ওয়াটার তৈরি হয়েছে দুইভাবেই, কি হয়েছে? দুই জায়গায় কি হয়েছে? ওয়াটার তৈরি হয়েছে। এবার এখানের মধ্যে কি হবে? অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে AlCl3 তৈরি হবে। এটা তৈরি হবে, অ্যালুমিনিয়াম আর ক্লোরিন মিলে AlCl3 তৈরি হবে। এরপরে এখানের মধ্যে কি তৈরি হবে? এখানের মধ্যে কি তৈরি হবে? এখান থেকে ওয়েস্ট চলে গেছে, তাহলে সোডিয়াম বাকি আছে না, সেটা বাকিটার সাথে যুক্ত হবে। তাহলে NaLO2, ঠিক আছে, এটা তৈরি হবে NaLO2। ঠিক আছে, এবার আমরা ব্যালেন্সিং করব। ব্যালেন্সিং করা খুব সহজ। আমার এখানে অ্যালুমিনিয়াম কয়টা? দুইটা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? একটা। দুই দিয়ে গুণ করে দাও। এখানে অক্সিজেন কয়টা? তিনটা। এখানে অক্সিজেন কয়টা? একটা। তিন দিয়ে গুণ করে দাও। এখানে হাইড্রোজেন কয়টা? একটা। এখানে হাইড্রোজেন কয়টা? ছয়টা। ছয় দিয়ে গুণ করে দাও। এখানে ক্লোরিন কয়টা? ছয়টা। এখানে ক্লোরিন কয়টা? ছয়টা। মিলে গেছে, শেষ। এরপরে আসো এখানে। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? দুইটা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? একটা। দুই দিয়ে গুণ করে দাও। এখানে অক্সিজেন কয়টা? তিনটা। এখানে অক্সিজেন কয়টা? তিনটা। তাহলে কিছু করার দরকার নাই। সোডিয়াম কয়টা? এখানে একটা। এখানে সোডিয়াম কয়টা? দুইটা। তাহলে দুই দিয়ে গুণ করে দাও। বুঝতে পারছি? ওকে। তো এখানের মধ্যে তোমার, তো আমরা ব্যালেন্সিংটাও করে ফেলতে পারছি। তো মুদ্রা কথা হচ্ছে যখন আমাদেরকে বলা হবে যে কোন একটা অ্যাসিড অ্যামফোটেরিক এটা প্রুফ করতে, তখন আমরা, সরি, অ্যাসিড বলতেছি, কোন একটা অক্সাইড অ্যামফোটেরিক এটা প্রুফ করতে পারবো, তখন আমরা সেই অক্সাইডের সাথে স্ট্রং অ্যাসিডের বিক্রিয়া দিব, সেই অক্সাইডের সাথে স্ট্রং বেজের বিক্রিয়া দিব। ঠিক আছে, যখন সে অক্সাইডটা স্ট্রং অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে তখন সে বেজের মতন কাজ করবে, আর যখন সে স্ট্রং বেজের সাথে বিক্রিয়া করবে তখন সে অ্যাসিডের মতন কাজ করবে। তাহলে অক্সাইডটা একই সাথে অ্যাসিড এবং বেজ দুইভাবে কাজ করতে পারে, এই কারণে অক্সাইডটাকে আমরা বলতেছি অ্যামফোটেরিক অক্সাইড। অ্যামফোটেরিক অক্সাইড, ঠিক আছে। বুঝি নাই? আচ্ছা, সমস্যা নাই, খুলো, খুললে তো ভালোই। ভাই এসব আবহাওয়া কোয়েশ্চেন করি না তো, এগুলো আমি নিজে জানি না, এগুলো নিয়ে চিন্তা করতে গেলে টেনশনে পড়ে যাই। আচ্ছা, আমরা পড়ালেখায় চলে আসি, ঠিক আছে, আমরা এগুলো নিয়ে কথা না বলি। তো আমরা সামনে পড়বো হচ্ছে পোলারাইজেশন। পোলারাইজেশন, পোলারাইজেশন। তো আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক বন্ড। কোভালেন্ট ক্যারেক্টার অফ আয়নিক বন্ড, এটা বলতেছি, টপিকটা হচ্ছে এটা। তার মধ্যে আমরা পড়বো হচ্ছে পোলারাইজেশন। আচ্ছা, একটা আয়নিক কম্পাউন্ডের মধ্যে
কি থাকে? ক্যাটায়ন থাকে, অ্যানায়ন থাকে। তো আয়নিক কম্পাউন্ডের মধ্যে কি হয়? আয়নিক কম্পাউন্ডের মধ্যে ক্যাটায়ন অ্যানায়নকে একটা ইলেকট্রন দেয় আর অ্যানায়ন সেই ইলেকট্রনটা নেয়। তাহলে আয়নিক কম্পাউন্ডের মধ্যে ইলেকট্রনের লেনদেন চলে। ঠিক আছে, এটা হচ্ছে আয়নিক কম্পাউন্ড। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। ক্যাটায়ন কি হয়? পজিটিভ। অ্যানায়ন কি হয়? নেগেটিভ। আচ্ছা, এখন কোভ্যালেন্টে কি হয়? তো আমরা যদি একটু অ্যানায়নের কথা মানে এই আয়নিক বন্ডের কথা চিন্তা করি, তাহলে দেখো সোডিয়াম কি করবে? একটা ইলেকট্রন দিবে, সে সোডিয়াম প্লাসে পরিণত হবে। ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে, ক্লোরিন সে একটা ইলেকট্রন গ্রহণ করবে এবং ক্লোরিন ক্লোরিন মাইনাসে পরিণত হবে। এন্ড দেন এখান থেকে কি তৈরি হবে? এন্ড দেন এখান থেকে আয়নিক বন্ড, আয়নিক কম্পাউন্ডটা তৈরি হবে, যেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড এখান থেকে তৈরি হবে। Na প্লাস আর Cl মাইনাস মিলে সোডিয়াম ক্লোরাইড আয়নিক কম্পাউন্ড তৈরি হবে। তাহলে আয়নিক কম্পাউন্ডে একটা ক্যাটায়ন আছে, একটা অ্যানায়ন আছে। সহজ কথা হচ্ছে সেটা। আর ক্যাটায়ন, যে ক্যাটায়ন সে ক্যাটায়ন এসে কি হবে? ইলেকট্রন দিয়ে। আর যে অ্যানায়ন সে অ্যানায়ন এসে কি হবে? ইলেকট্রন নিয়ে। তার মানে আয়নিক বন্ডের মধ্যে ইলেকট্রনের লেনদেন আছে, একজন ইলেকট্রন দেয় আরেকজন ইলেকট্রন নেয়। এবার আসো কোভ্যালেন্ট বন্ড। তো কোভ্যালেন্ট বন্ডে কি হয়? যেমন ধরো HCl, হাইড্রোজেনের সর্বোচ্চ স্তর, হাইড্রোজেনের সবচেয়ে বাইরের অরবিটের ইলেকট্রন, ক্লোরিনের সবচেয়ে বাইরের অরবিটের আনপেয়ার্ড ইলেকট্রন। ও একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিবে, ও একটা আনপেয়ার্ড ইলেকট্রন দিবে। এরপর দুজনেই আনপেয়ার্ড ইলেকট্রনটাকে শেয়ার করবে। এটাকে আমরা কি বলি? কোভ্যালেন্ট বন্ড। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, কোভ্যালেন্ট বন্ডের মধ্যে কি? কোভ্যালেন্ট বন্ডের মধ্যে টানাটানি আছে। কোভ্যালেন্ট বন্ডে কি আছে? টানাটানি আছে। দেখো একটা বিষয় হচ্ছে, ধরো আমি তোমাকে কি বল, ধরো আমি তোমার থেকে 500 টাকা নিয়ে পকেটে ঢুকাই, 500 টাকা নিয়ে পকেটে ঢুকাই ফেললাম। তোমার থেকে 500 টাকা নিয়ে পকেটে ঢুকাই ফেললাম। তোমার 500 টাকাটা এখন আমার, তোমার 500 টাকাটা আমার। এটা হচ্ছে আইনিক বন্ডের হিসাব। যে তোমার থেকে আমি টাকা নিয়ে আমার করে ফেলছি, এটা হচ্ছে আইনিক বন্ডের হিসাব। একজন আরেকজন থেকে ইলেকট্রন নিয়ে নিজের করে ফেলে, এটা হচ্ছে আইনিক বন্ডের হিসাব। আর কোভ্যালেন্ট বন্ডের হিসাব কি জানো? কোভ্যালেন্ট বন্ডের হিসাব হচ্ছে কিছুটা এরকম, যে আমি তোমার থেকে 500 টাকা নিলাম, আমি 500 টাকা আমার পকেটে ঢুকাই ফেললাম। এরপর আমি বললাম, এই যে 500 টাকা আছে, এটার কিন্তু মালিক তুমি, এটা কিন্তু তোমার। তো কোভ্যালেন্ট বন্ডে এরকম ঘটনা ঘটে। কোভ্যালেন্ট বন্ডে এরকম ঘটনা ঘটে। কোভ্যালেন্ট বন্ডে কি হয়? কোভ্যালেন্ট বন্ডে 500 টাকা নেওয়া হয়। তো যে 500 টাকা নিছে সে বলতেছে, আচ্ছা এই 500 টাকার মালিক আমি একা না, এই 500 টাকার মালিক তুমিও। এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের গল্প। তাহলে কোভ্যালেন্ট বন্ডে কি করা হচ্ছে? কোভ্যালেন্ট বন্ডে টানাটানি করা হচ্ছে। কোভ্যালেন্ট বন্ডে টানাটানি করা হচ্ছে। আর আয়নিক বন্ডে পুরোপুরি ইলেকট্রন নিয়ে ফেলা হচ্ছে। কোভ্যালেন্ট বন্ডে টানাটানি করা হচ্ছে আর আয়নিক বন্ডে নিয়ে ফেলা হচ্ছে। তাহলে ইলেকট্রন নিয়ে যে টানাটানি, এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। ইলেকট্রন নিয়ে টানাটানি, এটা কি? কোভ্যালেন্ট ক্যারেক্টার। এই যে ইলেকট্রন নিয়ে টানাটানি, এটাকে আমরা বলবো পোলারাইজেশন। এটাকে আমরা কি বলবো? পোলারাইজেশন। আচ্ছা, তো ফর এক্সাম্পল ক্যাটায়ন, ক্যাটায়নের কি থাকবে? একটা ইলেকট্রন ক্লাউড থাকবে। এরপরে অ্যানায়ন, অ্যানায়নেরও কি থাকবে? একটা ইলেকট্রন ক্লাউড থাকবে। ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড কি? ক্যাটায়নের ইলেকট্রন গুলো মিলে ইলেকট্রন ক্লাউড, তার অ্যানায়নের ইলেকট্রন গুলো মিলে তার ইলেকট্রন ক্লাউড। বোঝা গেছে? এবার অনেক সময় এমন হয় যে ক্যাটায়ন কি করে? ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে এ পরিমাণ টানে, ক্যাটায়ন অ্যানায়নের ইলেকট্রনকে এ পরিমাণ টানে যে অ্যানায়নের ইলেকট্রন গুলো ডিফর্ম হয়ে যায়। অ্যানায়নের ইলেকট্রন গুলো ডিফর্ম হয়ে যায়। অ্যানায়নের ইলেকট্রন গুলো কি হয়ে যায়? ডিফর্ম হয়ে যায়। অ্যানায়নের ইলেকট্রন গুলো কি হয়ে যায়? ডিফর্ম হয়ে যায়। অ্যানায়নের ইলেকট্রন গুলো কি হয়ে যায়? ইলেকট্রন ক্লাউড বা অ্যানায়নের ইলেকট্রন ডিফর্ম হয়ে যায়। মানে অর্থাৎ ক্যাটায়নের কাছাকাছি চলে যায়, ক্যাটায়নের কাছাকাছি চলে যায়। তো এটা আবার উল্টো হতে পারে, এটা আবার উল্টো হতে পারে, এটা আবার উল্টো হতে পারে। কিরকম উল্টো হতে পারে? যে এই যে ক্যাটায়ন আছে, হ্যাঁ, ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডটা কি হতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে। ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউডটাকে অ্যানায়ন নিচের দিকে টেনে নিয়ে আসতে পারে। তাহলে এই যে আরেকজনের ইলেকট্রন ক্লাউডটাকে টানা বা আরেকজনের ইলেকট্রন নিয়ে টানাটানি করা, এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ক্যারেক্টার। আর এটা আমরা আয়নিক বন্ডে দেখতেছি। তো এটাকে আমরা বলি পোলারাইজেশন। তো যত পোলারাইজেশন বেশি,
কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। যত পোলারাইজেশন বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি। তাহলে আমরা পোলারাইজেশনকে ডিফাইন করি। ওকে, ক্যাটায়নের ইলেকট্রন ক্লাউড যদি অ্যানায়ন ডিস্টর্ট করে দেয় তাহলে এটা পোলারাইজেশন। আবার যদি অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ক্যাটায়ন ডিস্টর্ট করে দেয় তাহলে এটাও পোলারাইজেশন। তাহলে কোন একটা আয়ন, আয়নিক বন্ডের কোন একটা আয়নের ইলেকট্রন ক্লাউডকে তার কাউন্টার আয়ন ডিস্টর্ট করা, এটাই হচ্ছে পোলারাইজেশন। আর অন্য জনের ইলেকট্রন ক্লাউড নিয়ে টানাটানি করা, এটা হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে যেখানে পোলারাইজেশন বেশি সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, 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 যেখানে পোলারাইজেশন বেশি সেখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। ওকে, এখন আমরা বলবো যে আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার আসলে কি জিনিস। আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার আসলে কি জিনিস? তো আয়নিক ক্যারেক্টার কোভ্যালেন্ট ক্যারেক্টার এগুলো হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি। মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি। ঠিক আছে, তো আয়নিক ক্যারেক্টার হচ্ছে মেল্টিং পয়েন্ট কি হবে? হাই হবে। মেল্টিং পয়েন্ট কি হবে? হাই হবে। মেল্টিং পয়েন্ট কি হবে? হাই হবে। বয়লিং পয়েন্ট কি হবে? হাই হবে। বয়লিং পয়েন্ট কি হবে? হাই হবে। মেল্টিং পয়েন্টও হাই হবে, বয়লিং পয়েন্টও হাই হবে। মেল্টিং পয়েন্টও হাই হবে, বয়লিং পয়েন্টও হাই হবে। মেল্টিং পয়েন্টও হাই, বয়লিং পয়েন্টও হাই। ঠিক আছে, এরপর কন্ডাক্টিভিটি দেখো, আয়নিক ক্যারেক্টারে সবকিছু হাই। মেল্টিং পয়েন্ট হাই, বয়লিং পয়েন্ট এটাও কি হাই। সলিবিলিটি, আয়নিক আয়নিক বন্ডের সলিবিলিটিও বেশি, তাহলে সলিবিলিটি হাই। আয়নিক কম্পাউন্ড গুলো যখন ইলেকট্রোলাইট হিসেবে ইউজ করা হয় তখন তারা ভালো কন্ডাক্টিভিটি দিতে পারে, তাহলে কন্ডাক্টিভিটিও হাই। আবার কোভ্যালেন্ট ক্যারেক্টার, কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কি? মেল্টিং পয়েন্ট কম হওয়া। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়া মানে কি? মেল্টিং পয়েন্ট কম হওয়া। কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হওয়া মানে কি? মেল্টিং পয়েন্ট কম হওয়া, বয়লিং পয়েন্টও কম হওয়া। এরপর হচ্ছে সলিবিলিটিও কম হওয়া। এরপর হচ্ছে কন্ডাক্টিভিটিও কম হওয়া। ঠিক আছে, তো এগুলো হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, কন্ডাক্টিভিটি কম হওয়া। আর আয়নিক ক্যারেক্টার হচ্ছে মেল্টিং পয়েন্ট বেশি হওয়া, বয়লিং পয়েন্ট বেশি হওয়া, সলিবিলিটি বেশি হওয়া, কন্ডাক্টিভিটি বেশি হওয়া। তো কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার কখন বেশি হবে? কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই বেশি হবে যখন পোলারাইজেশন বেশি হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই বেশি হবে যখন পোলারাইজেশন বেশি হবে। কোভ্যালেন্ট ক্যারেক্টার তখনই বেশি হবে যখন পোলারাইজেশন বেশি হবে। আর আয়নিক ক্যারেক্টার কখন বেশি হবে?
যখন পোলারাইজেশন কম হবে। আয়নিক ক্যারেক্টার কখন বেশি হবে? যখন পোলারাইজেশন কম হবে। যখন পোলারাইজেশন কম হবে। যখন পোলারাইজেশন কম হবে। যখন পোলারাইজেশন কম হবে তখন আয়নিক ক্যারেক্টার বেশি হবে। পোলারাইজেশন কম হলে আয়নিক ক্যারেক্টার বেশি হবে। বোঝা গেছে? আয়নিক ক্যারেক্টার বেশি হওয়া মানে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, কন্ডাক্টিভিটি এগুলো বেশি হওয়া। কোভালেন্ট ক্যারেক্টার বেশি হওয়া মানে হচ্ছে মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, কন্ডাক্টিভিটি কম হওয়া। এখন কোভালেন্ট ক্যারেক্টার কখন বেশি হবে? যখন পোলারাইজেশন বেশি হবে। এবার প্রশ্ন হচ্ছে পোলারাইজেশন কখন বেশি হয়? পোলারাইজেশন কখন বেশি হয়? পোলারাইজেশন কখন বেশি হয়? পোলারাইজেশন কখন বেশি হয়? হুম, তো পোলারাইজেশন হাই। হাই পোলারাইজেশন ইফ হাই পোলারাইজেশন হবে কখন? যখন ক্যাটায়নের চার্জ বেশি হবে। ক্যাটায়নের চার্জ বেশি হবে। যখন ক্যাটায়নের চার্জ বেশি হবে। যখন ক্যাটায়নের চার্জ বেশি হবে। যখন ক্যাটায়নের চার্জ বেশি হবে তখন পোলারাইজেশন বেশি হবে। যখন ক্যাটায়নের সাইজ ছোট হবে। যখন ক্যাটায়নের সাইজ ছোট হবে। যখন ক্যাটায়নের সাইজ ছোট হবে তখন পোলারাইজেশন বেশি হবে। আচ্ছা, ক্যাটায়নে যদি ডি অরবিটাল থাকে তাহলে পোলারাইজেশন বেশি হবে। ডি অরবিটাল থাকলে পোলারাইজেশন বেশি হবে। ঠিক আছে? আর যদি পোলারাইজেশন বেশি হয়, তাহলে আয়নিক বন্ডের কোভালেন্ট ক্যারেক্টার বেশি হবে। 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 ওকে, তাহলে এখন আমরা এগুলোতে ক্যাটায়ন দিয়ে পড়ছি, তাহলে অ্যানায়ন দিয়ে পড়বো আমরা এখন। অ্যানায়ন দিয়ে পড়বো। হাই পোলারাইজেশন if anion is large, অ্যানায়নের যদি সাইজ বড় হয়, অ্যানায়নের যদি সাইজ বড় হয়, অ্যানায়নের যদি চার্জ বেশি হয়, অ্যানায়নের যদি সাইজ বড় হয়, অ্যানায়নের যদি চার্জ বেশি হয়, অ্যানায়নের যদি চার্জ বেশি হয় এবং 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 এরপর হচ্ছে ডি অরবিটাল থাকতে হবে। ঠিক আছে? তো ডি অরবিটাল থাকলে পোলারাইজেবিলিটি হাই বা পোলারাইজেশন হাই। যাদের পোলারাইজেশন হাই, তাদের কোভালেন্ট ক্যারেক্টার বেশি। আশা করি বোঝা গেছে। তাদের কোভালেন্ট ক্যারেক্টার বেশি। ওকে, তাহলে এখন আমরা একটু প্র্যাকটিস করি। ঠিক আছে? তো আমরা যদি একটু চিন্তা করি, তো আমরা বলবো যে which one is more covalent। which one is more covalent? তো এখানে মতো অপশন দিলাম, ধরো সিলভার ক্লোরাইড আর সিলভার ফ্লোরাইড। সিলভার ক্লোরাইড তো কোনটা বেশি কোভালেন্ট হবে? ঠিক আছে, এবার দেখো দোনোটার কিন্তু কি, প্রথমে আসি ক্যাটায়নের সাহায্যে আমরা কোভালেন্ট ক্যারেক্টার বোঝার চেষ্টা করব। তো এখানে দুই জায়গায় কি ক্যাটায়ন সেম। তো ক্যাটায়ন সেম হওয়ার কারণে আমরা ক্যাটায়নের ভিত্তিতে তাদের পোলারাইজেবিলিটি জানতে পারবো না। তাহলে আমরা এখন যাবো অ্যানায়নের দিকে। এখন আমরা যাবো অ্যানায়নের দিকে। এবার একজনের অ্যানায়ন হচ্ছে F মাইনাস, আরেকজনের অ্যানায়ন হচ্ছে Cl মাইনাস। তো যার অ্যানায়নের সাইজ বড় তার পোলারাইজেবিলিটি বেশি। তাহলে পোলারাইজেবিলিটি বলতেছে পোলারাইজেশন বেশি, তার পোলারাইজেশন বেশি। তাহলে কার পোলারাইজেশন বেশি? AgCl এর পোলারাইজেশন বেশি, কারণ AgCl এর অ্যানায়নটা
AgF এর অ্যানায়নের চেয়ে বড়, তাহলে পোলারাইজেশন, কার পোলারাইজেশন? AgCl। AgCl এর পোলারাইজেশন কার চেয়ে বেশি? AgF এর চেয়ে বেশি। AgCl এর পোলারাইজেশন AgF এর চেয়ে বেশি, AgCl এর পোলারাইজেশন AgF এর চেয়ে বেশি, AgCl এর পোলারাইজেশন AgF এর চেয়ে বেশি। তাহলে AgCl এর পোলারাইজেশন AgF এর চেয়ে বেশি, এতটুকু আমরা বুঝতে পারছি। তো পোলারাইজেশন যদি বেশি হয় তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টারও কি হবে? বেশি হবে। তাহলে AgCl এর কোভ্যালেন্ট ক্যারেক্টার AgF এর কোভ্যালেন্ট ক্যারেক্টারের চেয়ে বেশি। আশা করি বুঝে গেছে। ওকে, এখন আমরা আবার করব হচ্ছে which one is more covalent। আর হচ্ছে Al2O3 আর এটা হচ্ছে Na2O। তো প্রথমে আমরা এটা কিসের সাহায্যে করব? ক্যাটায়নের সাহায্যে করব। এখানে ক্যাটায়ন ডিফারেন্ট, এক জায়গায় ক্যাটায়ন হচ্ছে Al আর জায়গায় ক্যাটায়ন হচ্ছে Na, ঠিক আছে? তো ক্যাটায়ন কোনটার সাইজ বড়? কোনটার সাইজ বড়? এখানের মধ্যে যদি আমরা একটু চিন্তা করি, অ্যালুমিনিয়াম কত? 13, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p1। সোডিয়াম 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 কত? 11, ঠিক না? তাহলে 1s2 2s2 2p6 3s1, ঠিক আছে? তাহলে সোডিয়াম বরাবরই হচ্ছে সোডিয়াম বরাবর অ্যালুমিনিয়াম, শিওর? লি না, ডিএস সোডিয়াম বরাবরই অ্যালুমিনিয়াম, সোডিয়াম বরাবরই অ্যালুমিনিয়াম। তো দেখো, সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের দিকে গেলে সাইজ কমে, তাহলে কার সাইজ কম হওয়ার কথা? অ্যালুমিনিয়ামের সাইজ কম হওয়ার কথা। কার সাইজ কম হওয়ার কথা? অ্যালুমিনিয়ামের সাইজ কম হওয়ার কথা। কার সাইজ কম হওয়ার কথা? অ্যালুমিনিয়ামের সাইজ কম হওয়ার কথা। কার সাইজ কম হবে এখানে? অ্যালুমিনিয়ামের সাইজ কম হবে। তো যার সাইজ কম, ক্যাটায়নের ক্ষেত্রে যার সাইজ কম তার পোলারাইজেশন বেশি। তাহলে এখানে কার পোলারাইজেশন বেশি? এখানে হচ্ছে অ্যালুমিনিয়ামের পোলারাইজেশন বেশি। কার থেকে? সোডিয়াম থেকে। সোডিয়াম থেকে অ্যালুমিনিয়ামের পোলারাইজেশন বেশি। তো যার পোলারাইজেশন বেশি তার কোভ্যালেন্ট ক্যারেক্টারও বেশি। তার কোভ্যালেন্ট ক্যারেক্টারও কি? বেশি। ওকে, এবার আমরা বলবো যে which compound has lesser melting point অথবা smaller melting point। তো আমরা জানি মেল্টিং পয়েন্ট কার কম হয়? কোভ্যালেন্টের কম হয়। তাহলে তোমাকে যে দুইটা দিবে তার মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার কার বেশি? যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার মেল্টিং পয়েন্ট কম, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার মেল্টিং পয়েন্ট কম। তাহলে আমরা একটু চিন্তা করি। ধরো আমরা এখানের মধ্যে কি দিলাম? ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড। ওকে, তা এখন দেখো এখানের মধ্যে কিন্তু অ্যানায়ন মিলে গেছে। কি মিলতেছে না?
ক্যাটায়ন মিলতেছে না, তার মানে ক্যাটায়নের ভিত্তিতেই তাদেরকে আমাদের কাছে আলাদা করতে হবে। একজনের ক্যাটায়ন হচ্ছে Mg2+, আর একজনের ক্যাটায়ন হচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, পটাশিয়াম ম্যাগনেসিয়াম, আশা করি মনে আছে। পটাশিয়াম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম হচ্ছে 19, ম্যাগনেসিয়াম হচ্ছে কত? ম্যাগনেসিয়াম তো 12। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম তো 12, তাহলে পটাশিয়াম কত? পটাশিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম হচ্ছে 19, পটাশিয়াম হচ্ছে কি 19, পটাশিয়াম হচ্ছে 19। তাহলে এখন তো আমরা সাইজ দিয়ে আসলে করতে পারতেছি না, কারণ সাইজের কাহিনী করতে পারবো যদি একই গ্রুপ বরাবর হয় বা একই পিরিয়ড বরাবর হয়, কিন্তু তাও আমরা সাইজের বেলায় আমরা একটা কাজ করি, সাইজের বেলায় আমরা পটাশিয়ামকে বড় ধরে নিলাম, পটাশিয়ামকে আমরা বড় ধরে নিলাম। ঠিক আছে, এখন এখানের মধ্যে যদি আমরা চিন্তা করি, তাহলে এটা 1s2 2s2 2p6 3s2, আর এটার ক্ষেত্রে কি 1s2 2s2 2p6 3s2 3p কত 6 18 3d 4s1 1 2 3 10 12 18 1 19, তাহলে তার ডি আছে, ডি কিন্তু ফাঁকা, কিন্তু ডি তো আছে। তো ডি থাকার কারণে কি হবে? ডি থাকার কারণে তার পোলারাইজেবিলিটি বেশি হবে, অথবা তার পোলারাইজেশন বেশি হবে, তার পোলারাইজেশন বেশি হবে, তার পোলারাইজেশন বেশি হবে। তাহলে পোলারাইজেশন কার বেশি হচ্ছে? কে প্লাস এর পোলারাইজেশন বেশি হচ্ছে। যার পোলারাইজেশন বেশি তার তার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, যার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি তার মেল্টিং পয়েন্ট কম। আশা করি ঠিকঠাক ব্যাখ্যা দিছে, একটু দেখি তো মিলছে কিনা। ঠিক আছে, মিলছে। ওকে, এখন আমরা একটু সামনের দিকে যাই। এখন আমরা পড়বো হচ্ছে কি NaCl, MgCl2, এর হচ্ছে AlCl3, এর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। বলা হচ্ছে arrange them according to the increasing order of solubility. Arrange this according to increasing order of increasing order of solubility. তাহলে যার সলিবিলিটি সবার কম তাকে আগে লিখবো, এরপর তার যার বেশি তাকে লিখবো, এরপর যার বেশি তাকে লিখবো, এরপর যার বেশি তাকে লিখবো, এরপর সবচেয়ে বেশি যার তাকে লিখবো। তাহলে সলিবিলিটি বেশি কখন হবে? যখন আয়নিক হবে। আয়নিক কখন হবে? যখন পোলারাইজেশন কম হবে। পোলারাইজেশন কম কখন হবে? সবগুলো হচ্ছে ক্যাটায়ন, সবগুলো হচ্ছে ক্যাটায়ন। তো সোডিয়াম, তো পোলারাইজেশন কখন কম হবে? পোলারাইজেশন কখন কম হবে? তো পোলারাইজেশন কম হবে যদি ক্যাটায়নের সাইজ বড় হয়। তাহলে এখানে আমার কাছে দেখতে হবে সবচেয়ে বড় ক্যাটায়নের সাইজ কোনটা। তাহলে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, সোডিয়াম, সোডিয়াম কত 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13, এরপর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড, সিলিকন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। ঠিক আছে, তাহলে আমরা যদি এখানে আসি তাহলে ঠিক হবে 1s2 2s2 2p6 3s1, এরপর হবে 1s2 2s2 2p6 3s2, এরপর এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3s3, এরপর এখানে হচ্ছে 1s2 2s2 2p6 3s4। ওকে, তাহলে এখানে ডি অরবিটালের ঝামেলাই নাই, ডি অরবিটাল আছে কিনা এটা দেখার দরকার নেই। এখন আমার কাছে দেখতে হবে যে ক্যাটায়ন যেটা ছোট পোলারাইজেশন তার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার তার বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যার বেশি সলিবিলিটি তার কম। তাহলে এখানের মধ্যে আমার কাছে দেখতে হবে সবচেয়ে ছোটকে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। তাহলে সবচেয়ে ছোট হচ্ছে, আমরা যে সাইজের কথা চিন্তা করি, আমরা যদি
সাইজের কথা চিন্তা করি, তাহলে সোডিয়াম সাইজের কথা যদি চিন্তা করি, হ্যাঁ সবচেয়ে ছোট সাইজ কার? সবচেয়ে ছোট সাইজ হচ্ছে সোডিয়ামের। তো সোডিয়ামের যেহেতু সবচেয়ে ছোট সাইজ, তাহলে সোডিয়ামের পোলারাইজেশন সবচেয়ে বেশি। সোডিয়ামের পোলারাইজেশন যত বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত কম। তার মানে হচ্ছে সলিবিলিটি তত কম। তাহলে সবচেয়ে কম সলিবিলিটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। সবচেয়ে কম সলিবিলিটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। এরপরে কি দেখো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে 2 প্লাস, এটা হচ্ছে 3 প্লাস, এটা হচ্ছে 4 প্লাস। ঠিক আছে? তো এখানের মধ্যে এটা সবচেয়ে কম সলিবিলিটি সাইজ, ও মানে সোডিয়ামের সাইজ সবচেয়ে কম। আর সলিবিলিটি কি হবে? সলিবিলিটি সোডিয়াম ক্লোরাইডের সবচেয়ে কম হবে। সোডিয়ামের সাইজ সবচেয়ে ছোট, এখানে সোডিয়ামের সাইজ সবচেয়ে ছোট, আর এই কারণে সলিবিলিটির ক্ষেত্রে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি সবচেয়ে কম হবে। ঠিক আছে? এরপরে আসো, এরপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে সোডিয়াম। সোডিয়াম থেকে একটু বড় সাইজ কার? সাইজে কি সোডিয়াম সবচেয়ে ছোট? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন। আচ্ছা না, সাইজে সোডিয়াম সবচেয়ে ছোট না, সাইজে সোডিয়াম সবচেয়ে বড়। যে সাইজে সোডিয়াম সবচেয়ে বড়, সাইজে সোডিয়াম সবচেয়ে বড়। এবার ক্যাটায়নের সাইজ যদি বড় হয়, তার পোলারাইজেশন কম হবে। পোলারাইজেশন যদি কম হয়, তার কোভ্যালেন্ট ক্যারেক্টার কম হবে, তার আয়নিক ক্যারেক্টার বেশি হবে, তার সলিবিলিটি বেশি হবে। তার মানে সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি সবচেয়ে বেশি। সোডিয়াম ক্লোরাইডের সলিবিলিটি কি সবচেয়ে বেশি। এরপর হচ্ছে তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরপর হচ্ছে তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরপর হচ্ছে সিলিকন টেট্রাক্লোরাইড। সবচেয়ে বেশি সলিবিলিটি কার? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের। এবার ইনক্রিজিং অর্ডার লিখতে বলছে। ইনক্রিজিং অর্ডার মানে কি? সবচেয়ে কম সলিবিলিটি যার, তাকে আগে লিখতে হবে, এরপরে যার সলিবিলিটি তাকে লিখতে হবে, এরপরে যার সলিবিলিটি তাকে লিখতে হবে, এবার সবচেয়ে বেশি যার সলিবিলিটি তাকে লিখতে হবে। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে লিখা, এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে লিখা। তাহলে ফাজান্স রুল আমরা মোটামুটি বুঝতে পারতেছি। ফাজান্স রুল অত কঠিন কিছু না, ফাজান্স রুল অত কঠিন কিছু। ওকে, তাহলে ফাজান্স রুল আমরা পড়ে ফেলছি, ফাজান্স রুল আমরা পড়ে ফেলছি। এবার ফাজান্স রুল আমরা পড়ে ফেলছি। ফাজান্স রুলকে যদি সহজ ভাষায় বলি, তাহলে যার ক্যাটায়ন যত ছোট, অ্যানায়ন যত বড়, পোলারাইজেশন তত বেশি, পোলারাইজেশন যত বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার তত বেশি, কোভ্যালেন্ট ক্যারেক্টার যত বেশি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট, সলিবিলিটি, কানেক্টিভিটি তত কম। ঠিক আছে? ভেরি গুড। এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স। আচ্ছা, ভ্যান ডার ওয়ালস ফোর্স এগুলা পরে পড়বো, আগামীকাল পড়বো। তো ওটা পড়লে চ্যাপ্টার আসলে শেষ। ভ্যান ডার ওয়ালস ফোর্স এন্ড হাইড্রোজেন বন্ডিং এগুলো পড়লে চ্যাপ্টারটা পুরোপুরি শেষ। তাহলে আগামীকাল সকাল, মানে সরি আগামীকাল ক্লাসের প্রথম 5 থেকে 10 মিনিটে আমরা ভ্যান ডার ওয়ালস এর কাহিনী শেষ করবো। ভ্যান ডার ওয়ালস এর কাহিনী শেষ করার পরে ভ্যান ডার ওয়ালস না, যতগুলো আমাদের ইন্টার কি বলে এটাকে, ইন্টার মলিকুলার ফোর্সেস আছে সবগুলো আমরা পড়বো। পড়ার পর ওগুলো শেষ হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টার শেষ হওয়ার পর আমরা বায়োলজিতে চলে যাবো। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ক্লাস এইটুকুই।